দেখছেন আমাদের গায়না ইউনিয়নের ১ নং ভোলার ফরওয়ার্ডে যুব উন্নয়ন শিক্ষায় আমাদের এখানে অফিসার আসছে, তাদের ভাষণ আমরা শুনতে পাচ্ছি। সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যে জ্ঞানটা পাবেন, এই জ্ঞানটাকেই আপনারা কিন্তু কাজে লাগিয়ে আমাদের যে আমাদের আপনাদের এই অঞ্চলের পূর্বপুরুষ যারা বা এখনো যারা আছে প্রথম বেশিরভাগই হচ্ছে আপনারা এই সুন্দরবন ভিত্তিক জীবিকায় সেই অবস্থা থেকে আমরা একটু যদি বাইরে আসতে চাই বা একটু বাইরে আসার চেষ্টা করি, সেই সুযোগটাও আগে কিন্তু অত ছিল না, যে সুযোগটা বর্তমান সময়ে আমাদের সরকার দিয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর শুধুমাত্র যুবক এবং যুব মহিলা যাদের বয়স 18 থেকে 35 বছর তাদের উন্নয়নের জন্য কাজ করে। আপনারা জেনে রাখবেন যে অন্য কোনো ডিপার্টমেন্ট কিন্তু এরকম স্পেশালাইজড নাই, অন্য কোনো ডিপার্টমেন্ট কিন্তু এরকম শুধুমাত্র একটা বিশেষ বয়স ভিত্তিক গোষ্ঠী বা বিশেষ জনগোষ্ঠীর জন্য কাজ করে না, শুধুমাত্র যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে বেকার, অর্ধ বেকার, শিক্ষিত, অর্ধশিক্ষিত এই সব যুবক মহিলাদের উন্নয়নের জন্য। কারণ আমরা বিশ্বাস করি যে এই সব জনগোষ্ঠীকে যদি আমরা উন্নয়ন ধারায় নিয়ে আসতে না পারি, তাহলে কখনোই কোনোদিনও আমাদের দেশের প্রকৃত উন্নয়ন বা শতভাগ উন্নয়ন সম্ভব না। এত বিশাল জনগোষ্ঠী, আমরা মূলত কৃষি নির্ভর আমাদের বাংলাদেশ। আমরা যে শহরের চাকচিক্য দেখি, শহরের রাস্তাঘাট দালান কোঠা দেখি, সেইটা কিন্তু আমাদের দেশের প্রকৃত উন্নয়ন না। আমার দেশের কৃষক যদি না কাজ না করে, আমার দেশের শ্রমিক যদি কাজ না করে, তাহলে ওই সব দালান কোঠা দিয়ে কোনো কাজ হবে না, ওই সব দালান কোঠা হবেই না। সুতরাং আমাদেরকেই কাজ করতে হবে উন্নয়নের জন্য, এবং আমাদের নানান রকম চাহিদা, আমাদের নানান রকম মন মানসিকতা, অধিকাংশ ক্ষেত্রেই আমাদের মন মানসিকতা হচ্ছে আমরা লেখাপড়া শিখে একটি সরকারি চাকরি করি। কিন্তু আপনারা সবাই জানেন যে চাকরির বাজার বর্তমানে কি অবস্থা। এইটা একসময় বলা হতো সোনার হরিণ, সোনার হরিণ না, সোনার হরিণকেও ছেড়ে গেছে অনেক আগে। এখন একদম মরিচিকা বলতে পারেন। মরিচিকা আপনারা যখন ভালো গাড়িতে খেয়াল করবেন, একটু দেখেন খেয়াল করছেন কিনা, ভালো রাস্তায় কোনো গাড়িতে যাবেন, সামনের দিকে যদি ছিট থাকে তাহলে দেখবেন যে ওই মনে হয় 100-200 গজ সামনে রাস্তাটা ভেজা ভেজা, মনে হয় বৃষ্টি হয়েছে। কিন্তু আবার ওই পর্যন্ত যাবেন, দেখবেন যে না ওইখানে আবার 200 গজ দূরে ওইখানে আপনার মনে হবে যে বৃষ্টি হয়েছে। এইরকম যে আসলে সত্যি না ওইটা, কিন্তু মনে হবে দূর থেকে যে এরকম মনে হয় আমি ধরতে পারবো চাকরিটা আমার হাতের মুঠে এসে গেছে, কিন্তু আমরা ওই ছুঁই করে ছুঁতে পারি না। এই কারণেই সরকার মনে করে, এবং বর্তমানে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন উনি কিন্তু শুরুতেই এসে বলছেন যে আমরা কেউ চাকরি প্রত্যাশী হবো না, আমরা চাকরি করবো না, আমরা চাকরি দেবো। যদিও এই স্লোগানটাই যুব উন্নয়ন অধিদপ্তরের শুরু থেকেই চালু একটা স্লোগান যে চাকরি নেব না, চাকরি দেবো। কিভাবে চাকরি দেওয়া যায়? চাকরি দেওয়া যায় হচ্ছে নিজে যদি স্বাবলম্বী হওয়া যায়, নিজে যদি আত্মকর্মী হওয়া যায়, অর্থ উপার্জন করা যায় প্রচুর পরিমাণে, তাহলে নিজে স্বাবলম্বী হলে অন্য 10 জনকে। আপনার যদি এইখানে একটা বড় বড় খামার থাকে যেখানে মাছের চাষ হয়, সেখানে তো আপনি একা কাজ করতে পারবেন না, আপনার আরো লোক দরকার হবে। তাহলে আপনি আরো 5 জন লোককে, 4 জন লোককে আপনি কর্মসংস্থানে নিয়ে আসবেন। এটাই হচ্ছে আমাদের ব্যবস্থা। এর মাধ্যমেই আমরা আত্মকর্মী হব, আমরা উদ্যোক্তা হব। এই হয়ে আমরা নিজেদের পায়ে দাঁড়াবো। আমরা সবাই যদি এই পথে দাঁড়াতে পারি, তাহলে অবশ্যই আমরা বিন্দু থেকে সিন্ধু আমরা পৌঁছাতে পারবো। আমাদের সত্যিকারের একটা সোনার বাংলা হবে। আর বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সব রকম বৈষম্য, অনিয়ম, দুর্নীতি এইগুলোকে পেছনে ফেলে, পেছনের ইতিহাস পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই, এবং সেই চেষ্টায় অবশ্যই আমাদের শুধুমাত্র ঢাকা না, সারা বাংলাদেশে আপনাদের মতো যুব সমাজ যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে।
আপনারা যদি আসেন, এগিয়ে আসেন, তাহলে বৈষম্যমুক্ত একটি উন্নত বাংলাদেশ আমরা উপহার দিতে সক্ষম হব অচিরেই। এবং সেজন্য যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এই অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন রকম প্রশিক্ষণ আছে। আমাদের আরো স্যাররা আছেন, ওনারা আপনাদের আরো একটু বলবেন। এই প্রশিক্ষণগুলো আপনারা নেন এবং এর থেকে যতটুকু আপনারা জ্ঞান অর্জন করেন, করতে পারেন, এইটা কাজে লাগান। যুব উন্নয়ন অধিদপ্তর আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। আপনারা এটাকে কাজে লাগিয়ে প্রয়োজনে যদি আরো বেশি প্রশিক্ষণের দরকার হয়, আমরা আছি। আমাদের জেলা পর্যায়ে আরো বড় বড় প্রশিক্ষণ আছে। শুধু এই গবাদি পশু হাঁস মুরগি পালন না, এর পাশাপাশি আরো অনেক প্রশিক্ষণ আছে, যেটাই আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে আমরা করতে পারি। সেই প্রশিক্ষণগুলো আপনারা গ্রহণ করেন। আপনারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়ান, নিজেরা আত্মকর্মী হন, স্বাবলম্বী হন এবং প্রত্যেকের পরিবারকে স্বাবলম্বী করেন। তাহলেই আমরা কিন্তু আমাদের দেশটাকে অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটাতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন এবং আমরা সবাই মিলে আত্মকর্মী হব। দেশের উন্নয়নে যার যার অবস্থান থেকে আমরা অবদান রাখবো। এটাই হোক আমাদের আজকের এই প্রত্যাশা। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে বক্তব্য রাখবেন যুব কার্যক্রমের সাথে এখানে হোক জেলা পর্যায়ে যখন প্রশিক্ষণে যাবেন বা আমাদের লিঙ্কে যখন বসবেন, একটা সবসময় বিষয় হচ্ছে সে আমাদের আমার ব্যবস্থা। আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার শরণখোলা উপজেলা আমাদের বাগেরহাট জেলার 9টি উপজেলার যিনি যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মধার, নেতৃত্বে আমরা 18 থেকে 35 বছর বয়সী যারা বাগেরহাট আছে তাদের নিয়ে কাজ করি, তাদের ভাগ্যের নিয়ে কাজ করি। বাগেরহাট জেলার উপজেলা বাগেরহাট জেলার পরিচালক পেয়েছেন বাগেরহাট জেলার সহকারী পরিচালক শরণখোলা উপজেলা কর্মকর্তা, সহকারী যুব উপজেলা কর্মকর্তা এবং প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ভাই সবাইকে যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাটের পক্ষ থেকে আমি আসলে এলাকায় আসতে আমার ভালো লাগতেছে। প্রত্যন্ত এলাকায় এসেছি। এর আগে আমি 20 বছর ছিলাম বান্দরবান, ওইখানে চাকরি করতাম। তো বান্দরবান একটা আলাদা জগৎ, সেখানে বনাঞ্চল আছে, পাহাড়ি এলাকা, পাহাড় পর্বত। এখন আজকে আমার মনে হলো যে আমি এখন আসছি 2 বছর পর সুন্দরবন থেকে। আগে আমরা বই পুস্তকে দেখেছি আপনাদের কালচার, জীবন চলাচল, কীভাবে জীবিকা নির্বাহ করে আমাদের বলেছেন। সুন্দরবন যে আমাদের জীবনাচার সেটা সম্পর্কে বলেছেন। তো আজকে আপনাদের সামনে আসতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আপনাদের উপস্থিতিও খুব ভালো। কথাটা আমাদের সরকারি পরিচালক আমাদের বলছে যে চাকরি নাই, লেখাপড়া শিখতে হবে, করতে হবে। শিক্ষিত হয়ে আমরা কী করব? আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়াবো, সেই চিন্তা আমাদের ছেলে হোক আর মেয়ে হোক, সবাইকে আমাদের চিন্তা করতে হবে যে আমরা আমাদের নিজেদের আয় রোজগার করে আমরা একটা ফ্যামিলি কাছে চলতে পারি। সেই লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে থাকে এবং প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা কাজ করি, যেটা আমাদের একটা চ্যালেঞ্জ। এবং আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণে তৎপর এবং আমরা আশা করি যে আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের ভাগ্যের চাকা অবশ্যই পরিবর্তন হবে, ঘুরবে। তো উপজেলা অফিস আপনাদের বেশি দূরে নয়, এইখানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সঙ্গে যদি আপনারা লিঙ্ক রাখেন, আমাদের যে সকল সুযোগ সুবিধা আছে সেটা তো পাবেনই। সাথে সাথে আমরা যে প্রশিক্ষণগুলো দিয়ে থাকি, প্রশিক্ষণগুলো মিলে
আপনি এখান থেকে আপনার পথ নিজেই খুঁজে নিতে পারেন। বর্তমান যুগ ডিজিটাল যুগ, আমরা ডিজিটাল মাধ্যমে সবার হাতে এখন মোবাইল আছে, এই জন্য ডিজিটাল যন্ত্র ব্যবহারও আমাদের শিখতে হবে। মোবাইলে শুধু আমরা ইউটিউব, গান, নাটক, ফেসবুক দেখলাম এগুলো না, আপনার যে তথ্যগুলো দরকার হয় আপনি সবগুলো মোবাইলে দিতে পারেন। আপনি আমাদের সরকারি সব ডিপার্টমেন্টের ওয়েবসাইট আছে, সবগুলোর মধ্যে তথ্য আছে, অনেক কিছু আছে, সেগুলোর মধ্যে যদি একটু ব্যবহার শিখেন মোবাইল থেকে তাহলে, এবং আমাদের যে প্রচেষ্টা আমরা যে এসে দিচ্ছি আপনারা যখন যাবেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আসলে সুন্দর একটা বাংলাদেশ আমরা করতে পারবো। আপনার ভাগ্য আপনাকে পরিবর্তন করতে হবে, কেউ পরিবর্তন করে দিবেন। রাতারাতি বড় লোক হওয়ার, রাতারাতি ভাগ্য চেঞ্জ করার কোনো আমাদের উপায় নেই। তা আপনি চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনাকে সরকার থেকে সাপোর্ট দিবে, আপনাকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু আমরা যদি আপনাকে ডাকি, আপনি যদি না আসেন, আমাদের কথা যদি না নেন, তাহলে আমরা একটু আপনাদেরকে দিতে পারবো, তখন আপনাদের ভাগ্য পরিবর্তন হবে। এই জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে 18 থেকে 35 বছর বয়সী যুব মহিলাদেরকে নিয়ে কাজ করে। এইখানে যে কৃষিভিত্তিক অঞ্চল, কৃষিভিত্তিক দেশ, কৃষির উপরে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই জন্য আমরা এই যে আসতে সময় দেখলাম যে একজনের স্প্রে মেশিন কাঁধে করে নিয়ে হয়তো ধানের মধ্যে দিয়ে পোকা মারা হচ্ছে। এখানে আমরা লাউ গাছ দেখলাম, এখানে প্রচুর গরু ছাগল দেখলাম, হাঁস মুরগি দেখলাম। এগুলো ভিত্তি করে আমাদেরকে আস্তে আস্তে আগাতে হবে, তারপরে আমরা বড় কিছু হয়তো স্বপ্ন আমরা দেখতে পাবো। আমরা এখানে আসছি আজকে যে পারিবারিক হাঁস মুরগি পালন অর্থাৎ দেশি হাঁস মুরগি আমরা কিভাবে পালন, বড় আকারে যদি খামার করতে চান, যে আমি যুদ্ধ খামার করবো, আমি ডিম পাড়া মুরগির খামার করবো, আমি ব্রয়লার খামার করবো, আমি কোয়েল খামার করবো, অথবা আমি কৃষিকাজ করি, আমি অনেকগুলা, অথবা আমি মৎস্য চাষ করি, এই সবগুলা বিষয়ে প্রশিক্ষণ কিন্তু এখানে 7 দিন যেরকম হবে, 7 দিনে আপনি অল্প অল্প শিখতে যাবেন। এই প্রশিক্ষণগুলো আমরা এই বাগেরহাট জেলার বারাকপুর নামক জায়গায়, এখানে আমরা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দিয়ে 3 মাস মেয়াদি বা 1 মাস মেয়াদি প্রশিক্ষণ, যেমন একটা 3 মাস মেয়াদি একটা প্রশিক্ষণ আমাদের চলতেছে। এখানে আপনি গরু মোটাতাজাকরণ, দুগ্ধ খামার, ব্রয়লার খামার, লেয়ার খামার, মৎস্য ডেয়ারি করে মাছ চাষ করবেন, কৃষিকাজ কীভাবে করবেন, ফসলের পোকামাকড় কেন্দ্র টোটাল শেখানো হবে। এবং এখানে আমাদের বড় বড় বিল্ডিং আছে, থাকার জায়গা, আপনি একদম বিল্ডিংয়ে থাকবেন, খাওয়া ফ্রি, 100 টাকা দিয়ে শুধু ঘুরতে হবে, আপনার 3 মাসের কোর্স, থাকা খাওয়া সব সরকার থেকে। এরকম অ্যারেঞ্জমেন্ট খুব একটা অন্য ডিপার্টমেন্টে নেই। এই ট্রেনিং আমাদের শেষ হয়ে যাচ্ছে, আবার নভেম্বরে একটা প্রশিক্ষণ শুরু হবে 1 মাস মেয়াদি গবাদি পশুপালন। সেখানে আপনি গরু মোটাতাজাকরণ, দুগ্ধ খামার, গরুর চিকিৎসা, এই জাতীয় জিনিসগুলো আপনি 1 মাসের মধ্যে শিখবেন। এখান থেকে যারা আগ্রহী থাকেন এই ধরনের প্রশিক্ষণ বা যুব সংগঠন যারা আছে, তারা যদি ওইখানে একবার শুধু গেলেন, মাঝখানে তো আসার দরকার, আপনি একবার আসবেন, 15 দিন পরে একবার বাড়িতে আসবেন, এসে ওইখান থেকে যদি প্রশিক্ষণগুলো নিয়ে আসতে পারেন, তাহলে আপনারা যে কাজগুলো করতেছেন, এই কাজগুলো আমাদের একদম বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ দিয়ে হাতে কলমে আমরা যখন দেখিয়ে দেবো, আপনার এলাকায় এসে করলে পরে, তখন আপনার এই প্রশিক্ষণটা বা আপনার যে ভাগ্যের টাকা, আপনার যে আয়, সেটা আরো দিন দিন বাড়বে। এই প্রচেষ্টাগুলো আমাদের থাকতে হবে। এবং এগুলো কিন্তু আমাদের উপজেলা যে উন্নয়ন কর্মকর্তা, ওনার মাধ্যমে আপনারা যেতে পারেন, ওনার সাথে যোগাযোগ থাকলে যেতেও হবে না, নাম্বার রেখে দিলে কখন কি হচ্ছে সব জিনিসগুলো কিন্তু ওনার মাধ্যমে জানতে পারবেন। আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের ইমেল আছে, আমাদের ওয়েবসাইট আছে, সব জায়গায় তথ্যগুলো কিন্তু আছে, আপনারা জানতে পারবেন। সেই মেসেজগুলো দিতে প্লাস আপনাদের সহযোগিতায় যাতে আমরা যুব উন্নয়ন অধিদপ্তর সবার ভাগ্যের টাকা পরিবর্তন করতে পারে, আমরা একটা উন্নত দেশ হতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে। এবং এখানে আন্তরিকভাবে আমাদের কাজ করতে হবে। এখানে আজকে পারিবারিক হাঁস মুরগি পালন, আপনাদের গরু আছে, কার কার হাত তুলেন তো, কার কার বাড়িতে গরু আছে? আচ্ছা, মুরগি আছে কার কার? আছে সবারই, তাহলে আছে। সমস্যা কি বলেন তো, এই গরু বা মুরগির পালনের সমস্যা কি? যারা পালেন তারা বলতে পারবেন কি সমস্যা? মুরগির সমস্যা হলে যে হঠাৎ করে এই যে আসতেছে, আপনার এই সিজন চেঞ্জ হচ্ছে না, এই সময় একবারে দেখেন সব মুরগি মরে যাচ্ছে। গরুও তাই, হঠাৎ করে রাতে বেঁধে আসছে, সকালে গিয়ে দেখেছে গরুটা মরে গেছে, তাই না? এরকম সমস্যাগুলো আমাদের।
তাহলে আমরা আমাদের ট্রেনিংয়ে শেখাবে যে আসবে আমরা খবর পেলাম যে উনি প্রাণী সম্পদ অফিসের চাকরি করেন, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, উনি আপনাদের শেখাচ্ছেন। এই জিনিসগুলো আপনারা ভালো করে শিখবেন এবং ওনাদের কাছেই কিন্তু সব আছে, চিকিৎসাগুলো ওনাদের কাছেই আছে। আমি দুইটা জিনিস বলি, যে গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, দুইটা জিনিস মেইন। একটা হলো যে আপনার এগুলাকে ভালোভাবে খাদ্য দিতে হবে। কি দিতে হবে? খাদ্য দিতে হবে। এরাতে আপনি ঘুরে ফিরে খায়, ঘাস টাস খায়। তারপরে যেহেতু বিজ্ঞানের যুগ, এদেরকে কিছু অতিরিক্ত খাবার দিতে হবে। আপনি যেমন গমের ভুসি দিলেন কিছু, তারপরে আপনার খৈল আছে, তিলের খৈল আছে, এলাকার নারকেলের খৈল পাওয়া যায়, সরিষার খৈল আছে। তাহলে আপনি 2 কেজি ভুসি দেন, গমের ভুসি বা ভুট্টার ভুসি, সাথে 1 কেজি খৈল দেন, তাহলে খাবারটা মোটামুটি সুষম হবে। এটা গরুকে প্রতিদিন আধা কেজি দেন, 1 কেজি দেন, আপনার সামর্থ্য অনুযায়ী। মুরগিকেও তাই এইভাবে খাবার দিবে। আর মরা কমবে কিভাবে? মনে রাখবেন যে গরু, ছাগল, তারপরে মুরগি, এগুলো যখন অসুস্থ হয়ে যায় তখন আপনি ডাক্তার মারা যাবে। আর ডাক্তারে এসে ওষুধ দেওয়ার পরে এগুলো বাঁচার সম্ভব, মুরগি তো বাঁচবেই। অসুখ হয়ে গেলে আসলে এগুলা আপনার কোনো ট্রিটমেন্ট বা চিকিৎসা নাই। আমরা কি করবো? প্রতিরোধ করতে হবে। রোগগুলা কি করতে হবে? প্রতিরোধ করতে হবে। আমরা জানি যে ছোট ছোট বাচ্চাদের হাসপাতালে গেছে ক্যাম্প করে টিকা দিয়ে যায়। এরকম প্রাণী সম্পদ অফিসে সবগুলা রোগের, গরুর, মুরগির, ছাগলের সবগুলা রোগের টিকা কিন্তু ওখানে সরকারিভাবে আসে প্রত্যেক উপজেলা। কেন বলে না? আমরা তো পাই না, তাদের এত লোক নাই, তাদের সারা উপজেলায় 2-3 জন লোক আছে, এজন্য তারা সব জায়গায় যায় না। এখন আমরা যদি গরু পালি, মুরগি পালি, আমাদেরকে এনেই ওখান থেকে দিতে হবে। তাহলে আমরা সংক্ষেপে বলি, মুরগির মূলত রোগ হয় আপনার ম্যাক্সিমাম একটা রোগ হয় 3টা। একটা রোগ হলো রানীকা, যেটা হলো মারা যায়, পারার পর পারা মুরগি মারা যাবে, চুনা পায়খানা হতেছে, মুরগি মরে যাচ্ছে। আরেকটা হলো আপনার কলেরা, এটা হলো যে মুরগির মাথাটা থেকে ফুলা ফুলা মনে হয়, কোনো সময় হলুদ পায়খানা, কোনো সময় সবুজ পায়খানা, আস্তে আস্তে মরে, এটা ওই রানী তাড়াতাড়ি মরে। আরেকটা হলো আপনার পক্স, বসন্ত, এটা চোখ মুখ বসন্ত, আমরা যদি বসন্ততে উঠে বাচ্চাগুলো মারা যায়। মানে 3টা রোগেরই আপনার টিকা আছে। যখন ছোট বাচ্চা ডিম থেকে ফুটে বের হয় 3 দিন থেকে এটা টিকা দেওয়া শুরু হয়। তাহলে আপনি যদি সচেতন হন, প্রশিক্ষণ নেওয়ার পরে যখন বুঝবেন, আমাদের যে সহকারী উপজেলা যে তোমার কাছে প্রশিক্ষণ নেবেন, ওনাকেই ফোন দিবেন যে আমার তো মুরগি বাচ্চা হয়েছে, আমার টিকা দেওয়া লাগে। এখন লিঙ্ক করে দিবে প্রাণী সম্পদ অফিসের সঙ্গে, আপনাদের একটু কষ্ট করে দিয়ে এনে টিকা দিয়ে দিবে। তাহলে এই যে রানীক্ষেত, কলেরা, বসন্ত, 3টা মুরগির টিকা দিয়ে দেন, তাহলে আর মুরগিগুলো মরবে। আরেকটু একটু খাবার দিলেন, ধরে দিলে যা খায় তার সাথে তাহলে মুরগি পালন হয়ে গেল, পারিবারিক মুরগি পালন হয়ে গেল। তারপরে আপনার গরুর রোগ হয় আপনার 4টা গরুর হলো সংক্রামক রোগ, এই রোগগুলো হতে পারে মারা যায়। একটা হলো আপনার তরকা, একটা হলো বাদলা, আরেকটা হলো খুরা রোগ হয়, খুরার মধ্যে ঘা হয়, আরেকটা হলো গলা ফুলে শ্বাসতন্ত্র বন্ধ হয়ে গরু হা করে জিহ্বা বের করে মারা যায়। 4টা রোগের টিকা আছে। 4টা রোগের টিকা প্রাণী সম্পদ হাসপাতালে আছে। ট্রেনিং দিলে পরে এই 30 জন প্রশিক্ষণ নেবেন, একজন যদি শিখেন ভালো করে, আপনি এনে বাকি পুরা পাড়ার মধ্যে দিয়ে দিবেন। একটা টিকার বোতল দিয়ে 50টা, আবার মুরগির ক্ষেত্রে একটা ছোট বোতল দিয়ে 100 মুরগিকে টিকা দেওয়া। দাম হলো মাত্র টোকেন, আগে ফ্রি দিত, এখন মানুষ নিয়ে ফেলে দেয় দেখে দাম করছে 30 টাকা দাম। এটা 100 মুরগিকে টিকা দেওয়া যাবে, 30 টাকা দাম, 50টা গরুকে টিকা দেওয়া যাবে। তাহলে আমরা গরুকে যদি এই যে তরকা, বাদলা, পুরা, গলা ফুলা 4টা রোগের টিকা দিয়ে আমরা গরু মরবে, অন্য রোগে গরু মরবে। ছাগলের একটা টিকা আপনার একটা রোগে ছাগল মারা যায়। সেটা দেখবেন ছাগলের রোগ হলে ম্যামে করে শব্দ করতেছে, তারপরে পাতলা পায়খানা করতেছে, শুধু হয়ে দাঁড়াই থাকে, একটা টিকা মাত্র, সেটা হলো পিপিআর। পিপিআরের টিকাও প্রাণী সম্পদের বিষয়। আপনাদের যারা আজকে কালকে থেকে ট্রেনিং দিতে আসবে, ওনাকে এগুলো ধরবেন, বলবেন না, ধরলে বলবে না, বলবে তখন আপনি দাবি করতে পারবেন। আপনি কষ্ট করে দিয়ে দিতে হবে আপনার দিয়ে। তাহলে আমরা যদি একটু খাবার দিই আর এই যে টিকাগুলো দিই, তাহলে আপনার আমাদের গবাদি পশু মাসের মাত্র 2টা ডাক করে সবগুলো টিকা আছে, এনে খালি দিবেন, খাবার দিবেন, যদি না মরে নিলাম
এই জিনিসগুলো আপনাকে শেখাবে। এবং যারা আরও বেশি শিখতে চান, যে বললাম যে বড় 1000 মুরগি পালতে চান, ডিম পাড়া অথবা লেয়ার খামার, অথবা আপনি কুরবানির 6 মাস আগে 5-6টা গরু পালতে চান, তাহলে এই যে জানুয়ারি থেকে এটা কোর্সটা শুরু হবে আমাদের ডিসেম্বর মাসে। আমরা অনলাইনে স্যার আপনার বিয়ের থেকে সম্পৃক্ত ওনার সাথে যোগাযোগ করবেন, অনলাইনে আবেদন করে দিবেন, তারপরে একবারে মানে থাকার জন্য শুধু আপনি একটা বালিশ নিয়ে যাবেন, বা বালিশ আমরা ঘুরে ঘুরে দাঁড়াবে, তারপর থাকার বালিশ তারপর সব মশারি সব আমরা দিই, ঠিক আছে? চলে যাবেন। 3 মাস আসার পরে প্রশিক্ষণে আপনি অনেক কিছু শিখছেন, নিজেও করতে পারবেন। আপনি এই যে এখানে দেখবেন যে প্রাণী সম্পদ অফিসে কল করলেও যে আসেন প্রশিক্ষণে, আমি এলাকায় চিকিৎসা করতে পারছি, চিকিৎসা আমরা শিখতে। তাহলে এখন থেকেই যারা বেকার বসে আছেন বা ঘোরাফেরা করতেছে, আপনার ভাই বোন ভাতিজা মেয়েদেরও, ছেলে মেয়েদের আলাদা থাকার ব্যবস্থা, আলাদা হচ্ছে, তাহলে আমরা ওই প্রশিক্ষণটা নিলে আপনি অবশ্যই এখানে আছে শরণখোলা আছে কম, শরণখোলা থেকে আমরা কম পাই। হ্যাঁ, আপনারা যদি এখান থেকে যান, আগামী জানুয়ারিতে পরীক্ষা শুরু হবে, আর 1 মাস গবাদি পশু যারা নিতে চান নভেম্বরে শুরু হবে, তাহলে দেখবেন যে আপনি প্রশিক্ষণ নিয়ে আসার পরে বলবেন যে আমি কি শিখছি। আপনি যা শিখবেন যে জ্ঞান করবেন, এটা কোনোদিন কেউ আপনার কাছ থেকে আপনার কথা বাড়াবো না। সময় পর আমরা মোরাল নিয়ে আমাদের অনুষ্ঠান আছে, এখানে হাসপাতাল উপজেলা বিভিন্ন এবং এই জন্য দিয়েছেন আমাদের প্রধান শিক্ষক, সবাইকে আমরা ভবিষ্যতে এখানে যারা আছি তারা যেন আমরা জেলা পর্যায়ে ট্রেনিংয়ের থেকে জেলা পর্যায়ে যে ট্রেনিংয়ের জন্য আহ্বান করলো, দিক নির্দেশনা দেবেন, আমরা যেন খেয়াল রাখি এবং জেলা বিবরণ অফিস প্লাস আমাদের কাছে বাচ্চার বিবরণ কর্মকর্তা আমাদের কাছে আমার সাংবাদিক ব্যবস্থা আমার সঙ্গে করবেন। আমরা প্রশিক্ষণের ক্লাসের জন্য আমরা কিন্তু খাতা এবং কলম দিয়েছি, আর কিন্তু 3টে প্রাণীগুলো ভ্যাকসিনের কথা বলছি, আপনারা কিন্তু লিখতে পারবেন। ক্লাসে পরবর্তীতে আবার ব্যাপক আকারে হোক সে সময় লিখবেন, যাই হোক পরবর্তীতে লেখা যাবে। আমি এবার আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের অভিভাবক, আমাদের জীবনমুখী কর্মচারী যারা বর্ষের উদ্বোধনের দিনে আমার সাথে বিশ্লেষণ বাজার সত্যেন্দ্রনাথ সহ আমার সামনে প্রশিক্ষণার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা সবাই ভালো আছেন? কে প্রেসিডেন্টের সাউন্ড করেন নাকি ক্লাস ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আসলে আমরা দুঃখিত, আমরা টাইমে আসতে পারি নাই, অনেক ওয়ার্ক ব্যাপারে বেশি তো আটকে গেল। আসলে সকাল কয়টা থেকে আসলাম? আমরা 10টা থেকে না 10:30টায়। আমরা দুঃখিত, আসলে অনেকক্ষণ ধরে বসে আছে, আরো পরে আসলে ভালো হতো। ক্লান্ত হয়ে গেছে সবাই, ক্ষুধা লেগে গেছে, হ্যাঁ এখন ঘোরা ঘোরাতে কথা শুনতে ভালো লাগবে না নাকি? আর যারা মহিলারা আছেন তাদের তো বাড়িতে রান্না বান্না করে, হ্যাঁ। তা আমরা আসলে আবারও ক্ষমা প্রার্থী যে টাইম দিয়ে আমরা টাইমে আসতে পারি নাই। আর দেশের এই সর্ব দক্ষিণ পূর্ব কোণে সুন্দরবন এলাকা ভোলার পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আমরা আছি। আমরা সময়টা আবার ভালো আছি না? 2-5 মিনিট কথা শুনতে হবে না, যেহেতু অনেক দূর থেকে আমরা আসছি, আমরা ফিরে যাবো। আমরা মানুষ তো সবাই এখানে না, সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ দেব আশরাফুল মাখলুকাত নাকি? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ দেব এটা দাবি করি না? আবার আমরা কি যখন আমাদের কাজ কাম খারাপ হয়ে যায় তখন কি হয়ে যায়? সৃষ্টির সবচেয়ে খারাপ দিক হয়ে যায়, তাই না? আমাদেরকে একদিকে যখন আশরাফুল মাখলুকাত বলা আছে, আবার বলা আছে কি বালহুম আদাল, অর্থাৎ চতুষ্পদ কিছু আমরা খারাপ হয়ে যায়। তখন যখন আমাদের আচার আচরণ কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। আমরা স্বার্থের জন্য একজন মানুষ আরেকজন মানুষকে কি করি? কষ্ট করে করি না? মাকে ছেলেকে মারে, ছেলে ভাইকে মারে, বাবা ছেলেকে মারে, অনেক শেষ করে ফেলে। এইটা যখন আমাদের চরিত্র আসে তখন আমরা কি করি? সবচেয়ে খারাপ জীবের পরিণত।
আমরা পৃথিবীতে বাঁচবো কতদিন সবাই বলতে পারি? কেউ বলতে পারে না, হ্যাঁ? 60, 70, 80, 90 এগুলো না বাংলাদেশের প্রেক্ষাপট। এক সময় 1000, 1500 বছর বাঁচত। আমরা 70, 80 বছর থাকবো। সবাই কি ভালোভাবে বাঁচতে চায় নাকি খারাপ হবে? সুখে থাকতে চায় নাকি অসুখে থাকতে চায়? খারাপ থাকতে চায়? কে এদিকে কথা বলছেন না কেন? সুখে থাকতে চায়, তাই না? দেখবেন বাসে পরিবারের ভাই বোন দিয়ে সবাই তো সুখে শান্তিতে আমরা বাস করতে চাই নাকি? এই যে স্যার অনেক কথা বলছে, আমি একটু জানাচ্ছি না, সুখে শান্তিতে বাস করার জন্য এটাকে নিজেকে চেষ্টা করতে হবে নাকি আরেকজন দিবে? চেষ্টা করতে হবে। নিজের চেষ্টা যদি নিজে করি তাহলে কি হবে? আমি সুখে থাকতে পারবো। আমার নিজের ঘরে যদি ছিদ্র থাকে বৃষ্টির সময় কি পানি পড়বে না? ছিদ্রটা আটকানোর দায়িত্ব কার? আপনার, তাই না? সরকারের আপনার দায়িত্ব। আপনি যদি ছিদ্র আটকান তাহলে বৃষ্টি দিনে রাতে ঘুমাতে পারবেন। একটা পরিবারে যদি আপনাকে ভালোভাবে চলতে হয় তাহলে আপনার নিজের ভয়ে আগে কি করতে হবে? দাঁড়াতে হবে। আমরা যুবকরা কি করি, যারা বেকার যুবক আছে প্রশিক্ষণ দেওয়ার পরে কি করি, কিছু আর্থিক সাহায্য দেয়, টাকা দেয়, ঋণ হিসাবে দেয়, খুব কম প্রফিটে, যেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। দেখেন এই মুহূর্তে আমাদের দেশে প্রত্যেক বছর 22 লক্ষ ছেলে মেয়ে পাশ করে বেরোচ্ছে, কিন্তু সরকারের টাকা চাকরি দেওয়ার সরকারের সেই ব্যবস্থা নেই। আমরা মাত্র 15 লক্ষ যারা কাজ করি, সরকারি বেতনে চাকরি করি 15 লক্ষ। আমরা 15 লক্ষ থেকে আগামীকালকে বাড়ি চলে যাই, 22 লক্ষ চাকরি যাবে যাবে না? প্রশ্ন তাহলে এই যে 22 লক্ষ এটাকে সরকার মেরে ফেলাবে নাকি আরেক দেশের রোহিঙ্গার মতো ছেড়ে দেবে পারবে? সেটা সম্ভব। তাহলে কি করতে হবে? এই 22 লক্ষ মানুষকে যদি আমরা কাজ দিতে পারি, 22 লক্ষ মানুষের কত 44 লক্ষ হার, যদি দিনে আমরা 1 টাকা করে আয় করি তাহলে কত 22 লক্ষ টাকা আয় হবে না? আর দিনে যদি আমার পিছনে 100 টাকা ব্যয় হয় তাহলে কত অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। এই যাতে আমরা সুখে শান্তিতে বাস করতে পারি তার একটা ছোট্ট উদ্যোগ, এই একেবারে বোঝার পড়াশোনা আমাদের এডিশনে বলছিল যে সরকারি কোনো ডিপার্টমেন্ট এত পিছিয়ে রাখা আসে একটা ডিপার্টমেন্ট যারা রাস্তা তৈরি করে এলজিডি এটা দেখতে আসে, কিন্তু এইরকম আপনাদের নিয়ে 10 জন নিয়ে কথা বলা ডিপার্টমেন্ট কম আছে। আমরা আসছে এখানে আমাদের আমরা 1 সপ্তাহ কিসের ট্রেনিং নেব? আসলে ট্রেনিং নেব। 1 সপ্তাহ ট্রেনিং নিতে আমাদের যারা দক্ষ আছে এই বিষয়ে তারা আসবে, লোক আসবে। আগে আপনাদের এই স্যারও বলেছে এইগুলো আমরা একদিনে আমাদের শিক্ষা নিতে পারবো, তাই না? 6 দিন বা 5 দিন 6 দিন আমরা দেখবেন না সেখানে আপনাদের কি সবাই শিক্ষার আগ্রহ আছে? আগ্রহ আছে, কিন্তু হাত বলে আমরা সবার আগ্রহ আছে। আগ্রহ আছে কোথায়? এই একটা মতো নাকি বসেছে, তাই না? যদি আগ্রহ না থাকে কেউ থাকবে। আমি আর কথা বলেছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে 6 দিন আপনারা এখানে আসবেন, ঠিক সুন্দর করে লিখে নেবেন, আর যাদের মোবাইল নাম্বার ক্লাস করে দেন আপনাদের কি করবেন? মোবাইল নাম্বারটা নেবেন। তার কাছে এখন কি 1 টাকা দিলে কথা বলে অনেক কিছু শেখা যায়, তাই না? আপনার একটা মুরগি হঠাৎ করে রোগ হয়েছে, একটা গরু রোগ হয়েছে, যে আপনি 1 মিনিটে সারের কাছে ফোন দেন, স্যার আমার গরুটা ফুলে গেছে, তখন কি করবেন? এইগুলো যদি আপনারা শিখে নেন তাহলে কি হবে? আপনি বাড়িতে বসে কাজ করতে পারবেন। আপনি দেশি মুরগি কিনতে যাবেন 450-500 টাকা কেজি, তারপরে কি দেশি পাওয়া যায়? এখন কি হয়েছে? প্লাস 100 করে পাওয়া যায়, তাই না? আমরা বাগেরহাটে বসে 1 কেজি দুধ 70 টাকা দিই, তার মধ্যে থাকে পানি, একদিনে যদি তার একদিন থাকে নষ্ট হয়ে যায়, তাই না? আপনি গ্রামে বসে কি 1 কেজি কত দুধ আপনার এখানে? কত দুধ আপনার এখানে 1 কেজি? 80 টাকা। গ্রামের থেকে শহর থেকে বেশি। আপনি যখন 1 কেজি দুধ নিজেই উৎপাদন করছেন, নিজে খাচ্ছেন, আমরা এই কাজগুলো করতে সবাই রাজি আছেন, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকেন, আর এই কাজগুলো করেন। আমাদের সুসংখ্যার মালিককে সৃষ্টিকর্তা বিশ্বাস আছে আমাদের, আর তার জন্য কি আমাদের চেষ্টা করতে, যে আমরা চেষ্টা করবো করে সৃষ্টিকর্তাকে কি করবো? সাহায্য চাল, তাই না? আমাদের চেষ্টা সৃষ্টিকর্তার সহযোগিতা দুটো সময় কি হবে? নির্বাচন মাসে শুধু শান্তিতে বাঁচবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। কষ্টে তো অনেক গরম মধ্যে বসে আছে, এই বসে থাকার জন্য আরো ধন্যবাদ যে আপনাদের মধ্যে ধৈর্য আছে, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে বলে আপনারা বসে আছেন। আমি খুবই আনন্দিত
এত প্রত্যন্ত অঞ্চলে আপনারা সেই সকাল 10টা থেকে বসে আছেন। তাই আমি খুবই আনন্দিত, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই উদ্বোধনী ঘোষণা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। ঠিক আছে, নেক্সট আমার দেখা হবে।